summer. মানুষখেকো প্রাণী নিয়ে মানুষের আগ্রহের সীমা নেই। যারা শিকার কাহিনী পড়েছেন তাদের এই রোমাঞ্চের সঙ্গে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। যারা পড়েনি তাদের আগ্রহ কিন্তু নিছক কম নয়। অনেকদিন ধরে এই শিকারী বর্ণনা লেখা হয়ে উঠেছিল না। ভাবলাম আগে শিকার কাহিনীর সঙ্গে পাঠকের পরিচয় করানো যাক, পরে না হয় বানানো গল্প পেতে বসবো। দুনিয়া জোড়া কুখ্যাতি পাওয়া মানুষখেকো প্রাণীগুলোর গল্প। মানুষের মজকখেকো অধিবেশী, যারা পাপুয়া নিউগিনির দক্ষিণ ফোর এলাকায় বসবাস করে। গরুর একটি ভয়ানক রোগ ম্যাড কাউ। রোগটির গরুর হলেও মানবদেহ সংক্রমিত হয়ে এটি ধ্বংস করে দিতে পারে মানব সমাজকেও। এখন পর্যন্ত এই রোগের তেমন কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে চিকিৎসকদের ধারণা এই ধরনের চিকিৎসার কাজে আসতে পারে মানুষের মস্তিষ্ক খেকো একটি উপজাতীয় সম্প্রদায়। মানুষের মাংস খাচ্ছে এরকম বিবরণ পাওয়া যায় অনেক দেশের অনেক উপকথায়। প্রশ্ন হচ্ছে, আসলে কি মানুষ মানুষকে খায়, নাকি এসবই লেখকদের বানানো কল্পনা? মানুষ খাওয়ার সত্যিকারের প্রমাণ আছে কি না, আর খেলে কারা খায়, কেনই বা খায়? গল্প কাহিনীতে যেমনই লাগুক, পাপুয়া নিউগিনির দক্ষিণ ফোর এলাকার লোকেরা 50-এর দশকেও মানুষের মগজ খেত। অস্ট্রেলিয়ার সরকার নিষিদ্ধ ঘোষণার আগ পর্যন্ত ওরা ওদের মৃত আত্মীয়দের মগজ খেত। অনেক সময় আশেপাশে গোষ্ঠীর সাথে যুদ্ধে শত্রুপক্ষে যারা মারা যেত বা বন্দী হতো তাদেরকে খাওয়ানোর প্রথা ছিল। 60-এর দশকে পাপুয়া নিউগিনির এইসব লোকদের মধ্যে কুরু নামের একটি রোগ ভীষণভাবে ছড়িয়ে পড়ে, বিশেষ করে নারীদের মধ্যে। এই রোগ হলে আক্রান্তদের প্রথমে নড়াচড়া ও কথা বলার সমস্যা হতে থাকে। এক পর্যায়ে তারা হাঁটা চলার সামর্থ্য হারিয়ে ফেলে এবং শেষে মারা যায়। রোগটার কারণ ঠিক পরিষ্কার ছিল না, তবে বোঝা যাচ্ছিল যেসব এলাকায় মানুষখেকো প্রথা চালু আছে সেসব এলাকায় রোগের প্রকোপ বেশি। আর তাই 70-এর দশকের এক পর্যায়ে অস্ট্রেলীয় সরকার মানুষ খাওয়া নিষিদ্ধ করে দেয়। এরপরে রোগের প্রকোপ বন্ধ হয়ে যায়। এরপরও বিজ্ঞানীদের গবেষণায় বেরিয়ে এসেছে একই তথ্য। ম্যাড কাউ রোগের বিস্তার নিয়ে গবেষণা করতে গিয়ে লন্ডন ইউনিভার্সিটি কলেজের গবেষক ডক্টর সিমন খুঁজে পেয়েছেন ম্যাড কাউ এবং নিউগিনির কুরু রোগের লক্ষণ এবং পরিণতিতে মিল রয়েছে। তার গবেষণায় বেরিয়ে এসেছে ম্যাড কাউ রোগাক্রান্ত গরুর মস্তিষ্ক খেলে ছড়ায় রোগটি চিকিৎসাও খুঁজে পেয়েছেন তিনি। পাপুয়া নিউগিনিতে যখন মানুষখেকো প্রথা ছিল তখন যারা কুরু রোগে আক্রান্ত মানুষ খাওয়ার পরও আক্রান্ত হয়নি এবং এখনো বেঁচে আছে তাদের জিন পরীক্ষা করে দেখা গেছে এদের জিনের মধ্যে ম্যাড কাউ রোগের প্রতিষেধক আছে। মানুষ খাওয়ার কারণে তাদের মধ্যে এই জিনটি তৈরি হয়েছে। নজম্বে সিংহের দল। তালিকায় শুরু করা যাক সবচেয়ে বেশি মানুষ মারা সিংহের দলকে দিয়ে। 1932 সালের ঘটনা। তানজানিয়ার নজম্বে গায়ের একদল সিংহ এই হত্যাযজ্ঞে মেতে উঠে। কোনো এক রহস্যময় কারণে এই সিংহগুলোর মানুষের মাংস আগ্রহ জন্মে গিয়েছিল। এই সম্পর্কে একটা গল্প খুব চালু আছে। গুজব বলে মনে হলেও ওটা বিশ্বাস করে এমন লোকের সংখ্যাও কম নয়। মাতামুলা মঙ্গেরা নামের এক ওঝা নাকি নিয়ন্ত্রণ করত সিংহের পালকে। গায়ের ওঝা ছিল সে। নজম্বের গোত্রপ্রধান তাকে গা থেকে তাড়িয়ে দিলে প্রতিশোধের নেশায় পাগল হয়ে ওঠে মঙ্গেরা। জঙ্গলে আত্মগোপন করে থাকত সে। বের হতো ভৌতিক চাঁদের রাতে, রক্ত হিম করা কণ্ঠে মন্ত্রপাঠ করত। হাতের বাঁকা লাঠিটা নজম্বর দিকে তাক করে অভিশাপ দিত গায়ের মানুষদের, তারপর পেছনে ফিরে মিলিয়ে যেত জঙ্গলে। এরপরই শুরু হতো হত্যাযজ্ঞ। একপাল সিংহ ঝাঁপিয়ে পড়ত নিরীহ গ্রামবাসীদের উপর। রক্ষা পেতে অনেকে গা ছেড়ে পালাতে চাইতো, কিন্তু পালাতে গিয়েও সিংহের হাতে মারা পড়েছিল অনেকে। গায়ের লোকে বিশ্বাস করতো পালাতে গেলে মারা পড়তে হবে, কারণ গায়ের চারপাশে পাহারা দিচ্ছে মানুষখেকো সিংহের দল। অবস্থা এতটাই সঙ্গীন হয়ে দাঁড়িয়েছিল যে কেউ দিন বা রাতে কোনো সময় সিংহের নামটা উচ্চারণ পর্যন্ত করতো না, পাছে যদি সিংহ তাকেও পরবর্তী টার্গেট হিসেবে বেছে নেয়। গায়ের এই দুরবস্থায় গ্রামবাসীরা গোত্রপ্রধানকে অনুরোধ করলো মঙ্গেরাকে ওঝার পদে পুনর্বহাল করার জন্য। গোত্রপ্রধান রাজি ছিল না, কারণ মঙ্গেরাকে সে হুমকি বলে মনে করত। সে জানতো এর ফলে মঙ্গেরা একসময় নিজের গোত্রপ্রধান বা মোড়ল হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করতে চাইবে। এভাবেই সিংহের আক্রমণ চলে কিছুদিন। প্রায় 1500 লোক মারা গিয়েছিল এই আক্রমণে, যা সর্বোচ্চ রেকর্ড। নজম্বরের এই কান্ট্রি লগ্নে জজ রাজবি নামে এক বিখ্যাত শিকারী এগিয়ে এলেন। প্রায় 15টা মানুষখেকোকে কবজা করেন তিনি। বাকিগুলো পালিয়ে যায়। দুঃস্বপ্নের সমাপ্তি ঘটে নজম্বর নিরীহ মানুষদের। স্থানীয়দের অনেকেই অবশ্য বিশ্বাস ছিল গোত্র বাঁচাতে বাধ্য হয়ে মঙ্গেরাকে ওঝার পদে নিয়োগ দিয়েছিল গোত্রপ্রধান। তার ফলে বন্ধ হয়েছিল এই গণহত্যা। আসল ঘটনা যাই ঘটুক, রহস্যের বেড়াজালে পরে কাহিনীটি যে একটি নাটকীয় রূপ পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। দুপে টম। দুপে টমের কাহিনী বাকি সব মানুষখেকোদের চেয়ে কিছুটা অস্পষ্ট। হাল হামলে বলা মুশকিল ওর ঘটনার কতটুকু সত্য আর কতটুকুই বা মিথ। অতিকায় এই এলিগেটরটি একটি দুর্ঘটনায় পড়ে, খুব সম্ভবত লোহার তৈরি কোনো মানুষ পাড়া
মানুষ মারা ফাঁদে পড়ে তার পেছনে দুটো পাই হারায়। স্বাভাবিক শিকারে অক্ষম হওয়ার সহজ টার্গেট হিসেবে মানুষকে বেছে নিয়েছিল সে। নরম কাদায় টমের পায়ের ছাবি স্পষ্ট বোঝা যেত। 20-এর দশকে পুরোটা জুড়ে অ্যালাবামা আর ফ্লোরিডার জলাভূমিতে দেখা গেছে টমকে। প্রায় 15 ফুট লম্বা অতিকায় এই দানবটিকে বলা হতো নরকের অভিশাপ। গাধা কিংবা গরু কোনোটাতে অরুচি ছিল না টমের, তবে প্রথম পছন্দের তালিকায় ছিল অবশ্যই মানুষ। বিশেষত কাপড় কাচতে জলার ধারে যেসব মেয়েরা যেত তারাই হতো টমের শিকার। বুলেট আক্ষরিক অর্থে এই দানবটির উপর কোনো প্রতিক্রিয়া রাখতে পারেনি, তাই পুরু চামড়া ভেদ করে কোনো বুলেটে ঢুকতে পারত না। আকারে বিশাল হলেও টম ছিল অসম্ভব ক্ষিপ্র, তার এই ক্ষিপ্রতার জন্যই কেউ বেশিক্ষণ তাকে দেখতে পেত না। এবার আসি এক হতভাগ্য কৃষকের গল্পে। টানা 20 বছর টমের পিছনে লেগেছিল বেচারা। বিভিন্ন উপায়ে টমকে মারার চেষ্টা করেছিল সে, তার কোনোটাই কাজে আসেনি। শেষের চেষ্টা হিসেবে টমের আনুমানিক বাসস্থান হিসেবে লক্ষ্য করে অনেকগুলো ঝুড়ি ডিনামাইট ভর্তি করে ছুড়ে দিয়েছিল কৃষকটি। কোনো জলজ প্রাণীরই এমন বিস্ফোরণে বেঁচে থাকার কথা না, বাঁচিয়েও নেই। যারা ছিল তারা সবাই মারা পড়েছিল। দুর্ভাগ্যক্রমে টম তাদের মধ্যে ছিল না। বিস্ফোরণের কিছুক্ষণ পরে ভয়ার্ত চিৎকার শোনা গেল কাছাকাছি কোনো এক জায়গা থেকে। শব্দের উৎস লক্ষ্য করে ছুটল কৃষক এবং তার ছেলে। শেষ মুহূর্তে পৌঁছে শুধু দেখল টমের হিংস্র চোখ ডুব দিচ্ছে অতিকায় সরীসৃপটি। ভয়ার্ত গলায় কে চেঁচিয়ে উঠেছিল। সবাই জানলো পরের দিন কৃষকের মেয়ের আত খাওয়া শরীর জলে ভেসে উঠলে ভয়ে কারো চোখ থেকে পানি পর্যন্ত পড়েনি। 15 ফুট লম্বা দানবটির পেটে ওরকম 3টি মেয়েও খেলে ফেলবার জায়গা আছে, কিন্তু কৃষকের মেয়েটিকে মাত্র অর্ধেক খাওয়া হয়েছে। স্পষ্টই বোঝা যাচ্ছে এটা নিছকই প্রতিশোধমূলক ঘটনা। এত বছর বাদে সত্যি বলা কঠিন কোন ঘটনা সত্যি আর কোন ঘটনা মিথ্যা। টমকে পরের কয়েক দশক ভিড় দর্পে জলাভূমিতে ঘুরতে দেখা গেছে। কাদার উপরে ওর পায়ের ছাপ দেখলে যে কেউ চিনতে পারত। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন 3-4 মাস পর পর টমকে দেখেছে বলে জানাতো। কেউ দেখতো পায়ের ছাপ, কেউ বলতো অতিকায় এক কুমিরকে সাঁতার কাটতে কাটতে দেখেছে, কেউ জানাতো ক্রুদ্ধ গর্জন শুনেছে। সবচেয়ে মজার ঘটনা হলো টমের রহস্য 20 দশকের দিকে হলেও 80 দশকের দিকেও এসেও টমকে অনেকেই জীবিত দেখেছে। সে একরকমই বিশাল, দুটো পা, তবে বয়সের ভারে খানিকটা ধীর গতির। বহু সার্চ পার্টি আর শিকারী দল টমের পিছনে লেগেছিল। 5 কিংবা 10 বছর নয়, অর্ধ শতাব্দীরও বেশি সময়, কিন্তু টমকে আর কখনোই ধরা সম্ভব হয়নি। আজও রহস্য ঢেকে আছে টমের অন্তর্ধান। কেসাগাকে সাংকেস্তুবুসু হোক্কাইডো, জাপান। 1915 সালের এক শরৎ। সাংকেবেস্তুসু তখন হোক্কাইডোর নামকরা বর্ধিংস গ্রাম হিসাবে পরিচিত। গায়ের জনসংখ্যা যদিও কম, তবুও এখনকার উর্বর জমিতে ফসল উৎপন্ন হতো খুব তাড়াতাড়ি। তাছাড়াও আশেপাশে বিস্তীর্ণ জঙ্গল হওয়ায় বাঁশ কাঠ সহজলভ্য ছিল। সে কারণেও সাংকেবেৎসুর আলাদা নাম ডাক ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীতে সাংকেবেৎসুর পরিচিত পায় কুখ্যাত এক মানুষ খেকোর জন্য। জঙ্গল কাছেই হওয়ায় প্রায় বুনো জন্তু জানোয়ারের দল ফসল খেতে হামলা চালাতো। মানুষের সারা ফেলে অধিকাংশ জানোয়ারই পালিয়ে যেত, কিন্তু ব্যতিক্রম ছিল অতিকায় এক বাদামি ভালুক। একদিন ব্যাপরা হয়ে উঠলে ওর উপর অতর্কিত গুলি চালায় 2 কৃষক। আহত হয়ে পাহাড়ের দিকে পালিয়ে গেল ভালুকটি। গ্রামবাসীদের ধারণা ছিল জন্মের শিক্ষা হয়েছে ভালুকটির, এদিকটার পথ আর মারাবে না কখনো। কিন্তু শিগগিরই সবার ধারণা ভুল প্রমাণিত হয়েছিল। সে বছর ডিসেম্বরে আবার ফিরে এলো ভালুকটি। ওটা পরিবারে হামলা করলো। সে সময় ওটা পরিবারের সব পুরুষেরা শহরে গিয়েছিল ফসল বিক্রির জন্য। বাসায় ছিল কৃষকের স্ত্রী আর সদ্যজাত এক বাচ্চা। কেসাগাকে প্রথমে হামলা করলো বাচ্চাটার উপরে, এক থাবাতেই মেরে ফেললো তাকে। তারপর এগিয়ে এলো কৃষকের স্ত্রীর দিকে। কৃষকের স্ত্রী পালাবার জায়গা ছিল না, ক্রমাগত সাহায্যের আশাতে ছেঁচিয়ে যাচ্ছিল বেচারি। কিন্তু ওটা পরিবারের খামার বাড়ির আশেপাশে খুব একটা ঘনবসতি ছিল না। গায়ের পুরুষরাও সব চলে গিয়েছিল শহরে। কৃষকের স্ত্রীর সাহায্যে এগিয়ে আসবার মতো ছিল না কেউ। ওটা পরিবারের পুরুষেরা শূন্য বাড়িতে ফিরে এলে মুখোমুখি হলো ভয়াবহ এক দৃশ্যের। বাড়ির দেয়ালময় রক্ত আর মাংসের ছড়াছড়ি। বাচ্চাকে বাঁচাবার যথাসাধ্য চেষ্টা করেছিল কৃষকের স্ত্রী। জ্বলন্ত চেলাকাঠ ছুড়ে মারা হয়েছিল ভালুকটির দিকে। কাজ হয়নি মোটেও, বরঞ্চ খেপে গিয়ে কৃষক স্ত্রীকে টেনে হিস্ট্রে জঙ্গলে নিয়ে গেছে দানবটি। ওটা পরিবারের সাহায্যাতে খুব দ্রুত জনা 30 লোক জড়ো হয়ে বেরিয়ে পড়ল জঙ্গলে। সৌভাগ্যবশত কেসাগাকে দেখা মিলল খুব কাছে। গুলি করা হলেও নিমেষেই অন্ধকারে মিলিয়ে গেল জানোয়ারটি। হতভাগ্য মহিলাদের
দেহ দেহবাবেশ উদ্ধার করে সৎকারের ব্যবস্থা করা হলো। কিছুদিনের মধ্যেই কাসাকাকে আবার ওটা খামার বাড়িতে ফিরে এলো। এবার নতুন কোনো শিকারের আগে ওর পিছনে পাঠানো হলো সশস্ত্র নিরাপত্তারক্ষীদের। কিন্তু এত করে অরক্ষিত রয়ে গেল গায়ের আরো কিছু পরিবার। ঠিক এই সুযোগটির জন্য অপেক্ষা করেছিল চতুর মানুষ খেকোটি। এবার তার হামলায় শিকার হলো মিউকে পরিবার। তর্জন গর্জন করে বাড়ির সবাইকে তটস্থ করে রাখলো কিছুক্ষণ। এক সময় বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়লো। কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হলেও দুটো বাচ্চা আর একজন গর্ভবতী মহিলা ক্যাসাগাকে শিকারে পরিণত হলো। হামলায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী গর্ভবতী মহিলাটি তার অনাগত সন্তানটির প্রাণ ভিক্ষা চেয়ে কাঁদছিল। বলা বাহুল্য মানুষ খেকুটির মনে দয়ার উদ্রেক হয়নি। এদিকে নিরাপত্তারক্ষীরা নিজেদের ভুল বুঝতে পেরে দ্রুতই ফিরে এসেছিল, কিন্তু যা হবার তা ততক্ষণই হয়ে গেছে। রক্তাক্ত দুটো বাচ্চার লাশ সহ মহিলার লাশ কসাইখানার মতো হয়ে গেছে মিউকে হাউস। এই ঘটনার পরে গায়ে থাকা নিরাপদ মনে করল না অনেকেই। নিরাপত্তারক্ষীরাও নিজেদের পাহারার পোস্ট ছেড়ে দিয়ে পালালো। ইয়ামামোটো নামের বিখ্যাত এক বালক শিকারীকে শীঘ্রই তলব করা হলো। নিজের বন্দুক রেখে মদ খাবার পয়সা জোগাড় করছিল সে। কাজে গ্রামবাসীকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করা ছাড়া গতান্তর ছিল না তার। কাসাগাকের আক্রমণ কিন্তু থেমে থাকলো না। কিছুদিনের মধ্যে হতভাগ্য এক কৃষক, যে ভালুক আক্রমণের নেতৃত্ব ছিল, কাসাগাকের হামলায় আহত হয়ে জীবন বাঁচাতে নদীতে ডুবে মারা গেল। এই ঘটনার পরে দলে দলে লোকজন গ্রাম ছেড়ে পালাতে লাগলো। সম্ভবত সংকেত বেশু আখরি করতে একই বহুতি গ্রামে হয়ে পড়ল। এরই মধ্যে অতি সাহসী কিছু যুবক সিদ্ধান্ত নিলে আর শেষ দেখে ছাড়বে। ডিসেম্বরের 14 তারিখে তাদের সাথে সেই বিখ্যাত শিকারী ইয়ামামোটো যোগ দিলে তাদের সাহস আরও বেড়ে যায়। অবশেষে ইয়ামামোটোর হাতে পরাস্ত হয় কাসাগাকো। প্রায় 10 ফুট লম্বা, 380 কেজি ওজনের এই দানবটির কথা চিন্তা করেই আজও শিহরে উঠেন জাপানি মানুষ। জাপানের ইতিহাসে ভয়ঙ্করতম ভালুক আক্রমণ হিসাবে ধরা হয় এটাকে।